করলে ঈশা? কেন করলে? এত বড় ভুল তুমি কেন করলে বলো? মা প্লিজ, কেন এত রিঅ্যাক্ট করছো? আমি তো তোমাকে বলছি প্লিজ ট্রাস্ট মি, আমি সব দিক ভেবে চিন্তেই করছি। কি ভেবে চিন্তে করছো তুমি? কি ভেবে চিন্তে করছো? আমার তো মনে হচ্ছে এই বাড়িতে থাকাটাই তোমার কাল হয়েছে। এই বাড়ির লোকজন তোমার মাথা খারাপ করে দিয়েছে। ভালো মা। ঈশা, তোমাকে আমি বলেছিলাম না এই বাড়ির লোকজনের কথায় গলে গেলে চলবে না, তাতে তোমার বাবা মায়ের প্রতি অন্যায় করা হবে। ঈশা, যে মানুষগুলো তোমাকে জন্ম দিল তাদের থেকে বড় আপন তো আর কেউ হতে পারে না। ঈশা, তাহলে তাদের মৃত্যুর প্রতিশোধ নিতে এসে সিংহরাজের প্রতি তুমি দয়া দেখাচ্ছ কেন? নয় ভালো মা, আমি সবটা বুঝতে পারছি, কিন্তু আমার একটু সময় চাই। কিসের সময়? আর কত সময় চাই তোমার? বিশ্বাস করো ঈশা, হাতে কিন্তু আর সময় নেই। আমি আর অপেক্ষা করতে পারবো না। এতগুলো বছর আমি প্রতিশোধ দেওয়ার জন্য অপেক্ষা করেছি, আর আজ সেই অপেক্ষা শেষ হওয়ার পালা ছিল। এতগুলো বছর মানে? ভালো মা, আমার বাবা মা মারা গেছে 1 বছর হয়েছে। তুমি এতগুলো বছর বললে কেন? কোন প্রতিশোধের কথা বলছো ভালো মা? আর তুমি কিসের জন্য অপেক্ষা করছো? বছর বছর নয়, মাস। আমি মাসের কথা বলছি, মানে গোটা 1 বছর 12 মাস, 12টা মাস কেটে গেছে। ঈশা, তুমি কিন্তু তোমার বাবা মায়ের খুনিকে এখনো শাস্তি দিতে পারোনি, তাদের ন্যায় দিতে পারোনি এখনো। অন্যায়টা যখন আমার বাবা মার সাথে হয়েছে তখন আমার বাবা মার খুনিকে শাস্তি দেওয়ার দায়িত্বটাও আমার ভালো মা, আর আমি সেটা ঠিক সময় করব। কিন্তু যখনই শাস্তি দেওয়ার কথা আসছে তুমি তো তখনই পিছিয়ে যাচ্ছ। ঈশা, ভালো মা প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমার বাবা মার পর যদি আমি সেই জায়গায় কাউকে পেয়ে থাকি, সেটা তো একমাত্র তুমি ভালো মা। তুমি আমাকে নতুন জীবন দিয়েছো, এই 1 বছর ধরে আমাকে সুস্থ করে তুলেছ, বিদেশের অত ভালো একটা কলেজে আমাকে পড়িয়েছো, তুমি আমায় নিজের পায়ে দাঁড় করিয়েছো ভালো মা। আমার মেরুদণ্ড তৈরি করেছো, আমায় আশ্রয় দিয়েছো। তাই তুমি শুধু আমার আশ্রয় নয়, তুমি আমার শক্তিও, তুমি আমার গুরু। আমি তো তোমাকে গুরু মানি বলো, তাই তোমার সব কথা আমি শুনবো, তুমি যা বলবে সব শুনবো। কোনোদিন যদি তুমি আমার থেকে গুরু দক্ষিণা চাও, আমি সানন্দে দেব, সব করব। কিন্তু আমার একটাই রিকোয়েস্ট তোমার কাছে, প্লিজ, আমার এই লড়াইটা আমি নিজের মতন করে লড়তে চাই। এটা তোমার নয়, আমার লড়াই ঈশা। তাই তোমাকে নিজের মতো করে সবটা নিয়ন্ত্রণ করতে আমি দেব না। তুমি আমার তুরুপের তাস। সিংহরায় বাড়িতে থেকে তোমায় আর দুর্বল হতে আমি দেব না। যেভাবেই হোক এখন থেকে তোমাকে পুরোপুরি নিজের হাতের মুঠোতে রাখতে আমায় হবেই। বেশ, তাই হোক ঈশা, কিন্তু তোমাকেও আমার একটা কথা রাখতে হবে। কি কথা? কাল সরস্বতী পুজোয় তোমার কাছ থেকে আমি একটা গুরুদক্ষিণা চেয়ে নেব, যেটা তোমায় দিতেই হবে। বেশ, তাই হবে। তুমি যা চাইবে আমি সেটা তোমায় দেব, কথা দিলাম। আমি তো কিছু বুঝতে পারছি না এই মেয়েটা, মানে ঈশা কি চাইছে বলতো ছোট? অন ওয়ান হ্যান্ড আমাদের বিজনেস প্রপার্টি সব কেড়ে নিতে চাইছে, আবার অন দি আদার হ্যান্ড আমাদেরকে বাড়িতে থাকতেও দিচ্ছে। হোয়াট ডাজ শি ওয়ান্ট? আমিও বুঝতে পারছি না দিদি, আমি বারবার এই একই কথা ভেবে যাচ্ছি, ওর উদ্দেশ্যটা কি? দেখ, একদিক থেকে আমাদেরকেও পথে বসাতে চায়, অথচ ও দিদি তুমি দেখো বারবার কিন্তু আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা আটকে দিচ্ছে। কিন্তু তুমি যাই বলো মা, আমার মন বলছে দেখো শেষে একটা মিরাকল ঠিক হবে, আর ওই ঈশা নিজে মুখে স্বীকার করবে যে ওই আমাদের খড়ি। কিন্তু একদিন না একদিন ওনাকে বলতেই হতো,
তবে তার আগে কালকে সমস্ত সত্যিটা সবার সামনে আসবে। আমি প্রমাণ করে দেব যে ঈশাই আমার করি। অসম্ভব। ঈশা যদি সত্যি ঘড়ি হয় তাহলে তো সবটা গন্ডগোল হয়ে যাবে। আমার 1 বছরের পরিশ্রম সব চলে যাবে। ঋদ্ধিকে পাওয়ার স্বপ্ন ধুলোয় মিশে যাবে, আর সেটা আমি কিছুতেই হতে দেব না। ঋদ্ধি আমার না হলে কারোর হবে না। কি হলো? তুমি আবার আমাকে ফোন করছো কেন? কিসকে গেছি ম্যাডাম? ওই সিকিউরিটি তো পালিয়ে গেছে। কি পালিয়ে গেছে মানে? কি করে? জানি না ম্যাডাম, তবে যেখানে ওকে আটকে রেখেছিলাম সেখানে গিয়ে দেখি পুরো ঘর ফাঁকা, দরজাটাও হাট করে খুলে। আর ওয়ার্কশপে আগুন কার কথা লাগানো হয়েছিল সেটা কিন্তু আমি জানি। এই সিকিউরিটি একবার কোনোভাবে ঈশা পুলিশের হাতে ধরা পড়ে গেলে পুরো সত্যিটা সামনে চলে আসবে, আমি ফেঁসে যাব। না না, এটা হতে দেওয়া যাবে না। ঈশাকে আমি কোনোভাবেই জিততে দেব না। আমার কালকেই এমন কিছু একটা করতে হবে যাতে ঋদ্ধির মন থেকে ঈশা যে ঘড়ি হতে পারে সেই ধারণাটুকু সারা জীবনের মতো মুছে যায়। হ্যাঁ বীর, ঈশার ব্যাপারে আরও কিছু ডিটেলস আমার চাই। ও কোন স্কুলে পড়াশোনা করেছে, কোন কলেজে পড়াশোনা করেছে, এখানে কাদের সঙ্গে থাকে, আর তাদের সাথেই বা ঈশার কীভাবে যোগাযোগ হলো, তাদের ফুল ব্যাকগ্রাউন্ড তুমি আমাকে খুঁজে এনে দেবে। ওকে ওকে ম্যাডাম, কাজ হয়ে যাবে। সারাদিনে অনেক স্ট্রেস নিয়েছে, তাই এখন নো কাজ। এবার না হয় ফ্যান্টাসি ইন্ডাস্ট করে দিনটা শেষ করা যাক। কিভাবে? এটা ডার্ক ফ্যান্টাসি চকোফিল। এটা আপনার সারাদিনের স্ট্রেস দূর করে মুখে মিলিয়ে যায় মাত্র 10 টাকায়। দেবীপুরের জঙ্গলে ঋদ্ধিমান সিংহ রায়ের স্ত্রী মিসেস খড়ি সিংহ রায়কে বাঘে টেনে নিয়ে যায়। মৃতদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। এই একই দিনে তো আমাদের অ্যাক্সিডেন্টটাও হয়েছিল, আর সেম ডেটে ঋদ্ধিমান সিংহ রায় ওনার ওয়াইফকে হারান। আমাদের অ্যাক্সিডেন্ট, ওনার ওয়াইফের হারিয়ে যাওয়া, আমার স্মৃতি হারানো, সবটা একই দিনে। এরকম কোইন্সিডেন্স কি করে হতে পারে? আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, দেবীপুরের জঙ্গলের মতো ওরকম একটা রিমোট এরিয়াতে মিস্টার সিংহ রায় ওনার ওয়াইফকে নিয়ে গিয়েছিলেন কেন? এটা তো কারোর পার্সোনাল ডায়েরি মনে হচ্ছে। না, কারোর পার্সোনাল ডায়েরি পড়া উচিত না, কিন্তু এতে যদি আমার প্রশ্নের উত্তরগুলো থাকে, কোনো সূত্র যদি খুঁজে পাই, আমি জানি আপনি বাসন্তী রঙের শাড়ি পরে মাথায় ফুল দিয়ে পুজোয় বসেন, তাই আপনার জন্য এই শাড়িটা এনেছি। আপনি কি একবারের জন্য এই শাড়িটা পরে
আপনার এই ঋদ্ধিমান বাবুর কাছে আসতে পারেন? আমি আপনাকে কথা দিচ্ছি মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়, কাল আপনার খড়ি ঠিক আপনার সামনে আসবে।